আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আজও মেহমানদারির কিছু অংশ নিয়ে নতুন একটি ভিডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন, যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার বেশ ভালো আছি। একেবারে রান্নাবান্নার মাঝামাঝিতে আছি। এখানে হাঁস রান্না করছি, রান্না প্রায় শেষের দিকে। ২ টো রসুন দিয়েছি, একটা খুঁজে পেয়েছি, আরেকটা খুঁজে পাচ্ছি না বলে মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। জাস্ট এই পর্যায়ে আমি একটু আমার হাতে করা জিরার গুঁড়ো, যেটা টালা জিরার গুঁড়ো বলে, সেটা দিয়ে রান্নাটা শেষ করে নামিয়ে নিব। আজকে আমার বাসায় খাবে আমার শ্বশুরবাড়ির সবাই। আমার দেবরদের ওয়াইফ, তারপর তাদের বাচ্চা-কাচ্চা। মানে খুব ভালো লাগছে। এই বাড়িতে আমি বড় বউ। তো সেই হিসাবে আমার হাসব্যান্ডের আরও বেশ কিছু ভাই-বোন আছে, ছোট ভাই-বোন আছে। আমার যখন বিয়ে হয় তখন আমার ছোট দেবরের বয়স মাত্র ৯ বছর। অনেকটা নিজের ছোট ভাই বলতে পারেন। তার মতন করে আমি তাকে দেখতাম। এখনও তাই দেখি। তো আমার সেই ছোট দেবরের ঘরেও একজন রাজকন্যা এসেছে। সে প্রথমবারের মতন তার বড় চাচার বাসায় আসছে। আমি তার বড় চাচি হই। এছাড়াও আমার অন্য দেবর, তার ওয়াইফরা আছে। তো সবাইকে নিয়ে একটা সুন্দর সময় কাটাবো বলেই ওদেরকে ইনভাইট করেছিলাম। আপনারা দেখছেন গতকাল শুক্রবারের ভিডিও। আমি তো আমার মতন বকর, বকর শুরু করেছি। একবারও কিন্তু জানতে চাওয়া হয়নি আপনারা সবাই কেমন আছেন? কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমার দিনকাল খুবই ভালো যাচ্ছে। অনেক ভালোবাসার মানুষদেরকে উম স আমার সৌভাগ্য হয়েছে আমার বাসায় ইনভাইট করে খাওয়ানোর। তারপর নিজের আত্মীয়স্বজন আসছে, সেটাও আমার অনেক আনন্দের। মানে আমি ভীষণ ব্যস্ততায় এবং ভীষণ আনন্দের সময় কাটাচ্ছি। যদিও এসব করতে, করতে এখন খানিকটা টায়ার্ড হয়ে পড়েছি। কিন্তু একরাশ ভালো লাগা নিয়ে পুরো প্রোগ্রামগুলো শেষ করেছি। হাঁস রান্নাটা শেষ করে ওইদিকে আমি মশলা কষাচ্ছি গরুর মাংস রান্না শুরু করব বলে। আর এইদিকে আমি এই ফ্রাই প্যানে একটু আগে লোটটা ফিশ ফ্রাই করেছি, সেটাকে তেল সব চেঞ্জ করে নতুন করে আবার ধুয়ে রেডি করে এই পাশে আমি একটু কাবাব বানানো শুরু করেছি। মেয়ের বন্ধুরা যেদিন এসেছিল সেদিন বেশ অনেকগুলো কাবাব বানিয়ে রেখেছিলাম। তো আজকে আবার বাকি কাবাব যেগুলো আছে সেগুলোকে ভেজে গুছিয়ে দিচ্ছি। মোটামুটি আজকের পর আমার ফ্রিজে আর কোনো কাবাব থাকবে না। তো যা আছে সব আজকেই ভেজে আমি শেষ করে ফেলছি। আবারও নতুন করে বানাবো ইনশাআল্লাহ, সেগুলো সেই সময় আপনাদের সাথে শেয়ার করব। ঘর গোছানো নিয়ে খুব বেশি একটা প্যারা খাচ্ছি না, কারণ হচ্ছে নিজেদের লোক। আর গত কয়েকদিন পর পর প্রোগ্রাম হওয়াতে আমার ড্রয়িং রুমটা মোটামুটি গোছানোই আছে, সব ঠিকঠাকই আছে জায়গা মতন। আমি শুধুমাত্র আমার রুম এবং আমার মেয়ের রুমটা চেক করে এসেছি যে সেগুলো ঠিকঠাক মতন বিছানা গোছানো হয়েছে কিনা। আজকে যেহেতু আমাদের ঘরে একজন ছোট বাবু আসবে, আমার মেয়ের রুমের খালাকে বলে এসেছি আমার মেয়ের রুমটা যেন সাভলন পানিতে ভালো করে মুছে, জানালার শিকগুলো ভালো করে মুছে, ইউনির কোনো কিছু যেন সেখানে না থাকে। একদম নিউবর্ন বেবি আসবে আমাদের কাছে। ওর বয়স মাত্র ৫ মাস, ৫.৫ মাস। তো ও এসে যে বিছানায় শুবে, যে রুমটায় থাকবে, সেই রুমটাকে আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি। আর আমি সত্যি খুব খুশি যে আজকে আমার দেবররা সবাই তাদের বউ বাচ্চা নিয়ে আমার এখানে আসছে। তো সবচাইতে বেশি মিস করছি আমি আমার ২ নাম্বার দেবর। ও টাঙ্গাইল আছে, সেই সাথে আমার শাশুড়ি এবং আমার ওই জাটাকে। বাকি সবাইকে আজকে আমি পাশে পাবো। আর আরও একটু মিস করছি আমার ননদ যে কানাডায় আছে, ওকেও। তবে যখন আমার বাসায় প্রোগ্রাম হচ্ছিল, ওর ঘুম ভাঙিয়ে আমরা সবাই মিলে ওর সাথে ভিডিও কলে গল্প করেছি আম এবং অনেক সুন্দর সময় কাটিয়েছি। আসলে এই বাড়িতে আমি বড় বউ হয়ে এসেছি আজকের থেকে ২০ বছর আগে। তো তখন ওরা সবাই আ অনেক ছোট ছিল। আর আমার দেবররা অনেক পরে গিয়ে পড়ালেখা শেষ করেছে, বিয়ে-শাদী করেছে, যার, যার সংসারে গিয়েছে। কিন্তু আমার সামনে ২০ টা বছর ওদেরকে আমি যেভাবে দেখেছি, যেভাবে পেয়েছি, বিশ্বাস করুন আমি ওদের কাছ থেকে ভীষণ মেন্টাল সাপোর্ট, ভালোবাসা, রেসপেক্ট এবং সর্বোপরি যে আমার যে নিজের সবকিছু করবার যে স্বাধীনতা, সেটা পেয়েছি। কোনো সময় আমি ওদের কাছ থেকে কোনো কিছুতে কোনো বাধা পাইনি।
এবং এটার পেছনে সবচেয়ে বড় অবদান আমার শ্বশুর এবং শাশুড়ি। আমাকে কোনো সময় তারা কোনো কিছুতে বাধা দেননি। আমার হাসব্যান্ডও কখনো দেয়নি। তো সেই সূত্রে যদি বলি আলহামদুলিল্লাহ, বিইং বাংলাদেশি বউ, আমি অনেক ভালো ব্রড মাইন্ডেড একজন শ্বশুর-শাশুড়ি পেয়েছি এবং ভীষণ সাপোর্টিভ হাসব্যান্ড পেয়েছি। যাই হোক, গল্প করতে করতে মোটামুটি রান্নাবান্নাগুলো শেষ করেছি। এটা হচ্ছে জাস্ট 2টো সময়ের কথা। আমি নামাজ গোসল শেষ করে ডাইনিং টেবিলে চলে এসেছি খাবারগুলোকে সার্ভ করব বলে। ফোন করে জানলাম ওরা রওনা হয়েছে। যেহেতু ইনভাইটেশনটা ছিল দুপুরবেলা, ওরা দুপুরে এসে আমার এখানে খাবে। তো সেই হিসাবে খোঁজ নিয়ে দেখলাম ওরা সবাই রওনা হয়ে গিয়েছে যার যার বাসা থেকে। তা আমিও এদিকে আবার খাবারগুলোকে একটু সুন্দর করে সার্ভ করছি সার্ভিং ডিশগুলোতে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, "আপু, এটা কি আপনার পেজে আছে কিনা?" না আপু, এই সার্ভিং ডিশটা আমি ভুটান থেকে এনেছি। আসলে আমি এর আগেও বিভিন্ন কান্ট্রিতে আমার হাসব্যান্ডের সাথে ট্রাভেল করেছি। যেখানে যে জিনিসটা আমার বেশি পছন্দ হতো সেটারই একটা করে কালেকশন আমি সাথে রাখতাম। তো এখন যেখানে আমি খাবার সার্ভ করছি, এই সার্ভিং ডিশটা আমি ভুটান থেকে এনেছি। আর এটা যে কি সুন্দর সেটা আসলে দেখলে আপনারাও বুঝতে পারছেন। তো আমি এরকম এখন খুব আফসোস করি যে আমি আরও কিছু এরকম সার্ভিং ডিশ কেন আনিনি। যদিও চায়না থেকে আমি ইম্পোর্টেড চায়না সিরামিক আনছি, কিন্তু ভুটানে আমি খুব বেশি পেতাম ব্যাংককের প্রোডাক্টগুলো, এবং ওই প্রোডাক্টগুলো একরকম সুন্দর, চায়না সিরামিক আরেক রকম সুন্দর। জানি না রিজিকের মালিক আল্লাহ, আবার যদি কখনো তার সাথে অন্য কোথাও যাওয়া হয় তখন নিশ্চয়ই আবারও অন্য কোনো কিছু আমি আমার কালেকশনে যোগ করতে পারবো। আসলে ওর সাথে যখনই আমি দেশের বাইরে কোথাও যেতাম, আমি বিভিন্ন রকম সার্ভিং ডিশ কিনতাম, বিভিন্ন রকম ডেকোরেশন আইটেম কিনতাম। কোনো কিছুতেই সে কখনো আমাকে বাধা দেয়নি, এবং আমার তো স্পষ্ট মনে আছে যে তার হাতে যদি শেষ $100ও থাকতো, সে আমার হাতে গুঁজে দিয়ে বলতো, "এয়ারপোর্টে আছো, তোমার যা কিছু দরকার তুমি নিয়ে নাও।" তো এই সাপোর্টটা আমি সবসময় তার কাছ থেকে পেয়েছি। যেহেতু আমরা মহিলা মানুষ, দেশের বাইরে গেলেই মন মাথা নষ্ট হতে থাকে। এটা কিনবো, সেটা কিনবো, এটা প্রয়োজন, সেটা প্রয়োজন। তো এই সাপোর্টটা সে সবসময়ই আমাকে করেছে। যে ওই কান্ট্রির যেই কারেন্সিটা তার কাছে থাকতো, সে আমার হাতে তুলে দিয়ে বলতো, "নাও, তুমি কিছু আরও শপিং করতে চাইলে এয়ারপোর্ট থেকে বাকিটা তুমি শপিং করে ফেলো।" তো আমিও মন ভরে প্রাণ ভরে আসলে প্রচুর শপিং বিভিন্ন কান্ট্রি থেকে করে এনেছি বিভিন্ন সময়। তো সবকিছু মিলে এখন যখন আবার এতদিন পর সংসারটা বাংলাদেশে গুছিয়ে নিয়ে বসেছি, এখন দেখছি অনেক কালেকশন আছে যেগুলো অনেক পুরনো, অনেক কিছু আছে যেগুলো একদম আমার সংসার শুরুর সময়ের কালেকশন। তো অনেক কিছু এক্সট্রা রয়ে গেছে। ভাবছি কোনো একদিন এই ক্যাবিনেটগুলো ওলটপালট করব। অনেক পুরনো যেগুলো, সেসব জিনিস আমি কিছু মানুষকে দান খয়রাত করব, যাতে নতুন কালেকশনগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তো এখানে তো খাবার-দাবার সার্ভ হয়ে গেছে। আমার মেহমানরা চলে এসেছে। দেবর, তার ওয়াইফ, তাদের বাচ্চা-কাচ্চা সবাই চলে এসেছে। আমি সবাইকে ডাকাডাকি করছি, "চলে আসো, সবাই একসাথে খেতে বসি।" আজকে খাবার টেবিলের আইটেমগুলো হচ্ছে, এখানে একটু পোলাও রান্না করেছি। সেই সাথে মিক্সড ভেজিটেবল, শীতকালীন মিক্সড ভেজিটেবল, কাবাব, লইট্টা মাছ ফ্রাই, এটা গরুর মাংস, চিকেন রোস্ট, এবং এই পাশে আছে হাঁস ভুনা, সেই সাথে একটু সালাদ, লেবু, এই তো একদম সাদামাটা। কিন্তু বিশ্বাস করেন, সবাই মিলে যেহেতু আড্ডা দিয়েছি, অনেক হা হা হি হি হয়েছে। তো সব কিছুর মাঝে কখন যে খাবার খেয়ে শেষ করেছি, কখন যে আমাদের বেলাটা ফুরিয়ে গিয়েছে সেটা আমরা কেউ খেয়ালই রাখতে পারিনি। ওরা সন্ধ্যা পর্যন্ত ছিল। অনেক সুন্দর সময় কাটিয়েছি। এই যে এখানে বাচ্চা মহল, এই যে আমাদের রাজকন্যা এসেছে। আমি যেহেতু কারোর চেহারা দেখাই না, এখানেও দেখাচ্ছি না। আমার ছোট মেয়ে এখানে বসে আছে। আর এই যে আমাদের রাজকন্যা একটুখানি চলে এসেছে। তবে তারা বোনেরা কিন্তু ভীষণ এনজয় করেছে। আমাদের বাড়ির একমাত্র ছেলে, এই যে এই বাড়ির একমাত্র ছেলে ব্যক্তিটি, সেও হচ্ছে যে এখানে বোনদের সাথে বসে গল্প করছে। আর আরেকটা রাজকন্যা ওই পাশে সোফায় বসে পা দোলাচ্ছে। এই বাড়িতে কিন্তু যতগুলো ছানাপোনা আছে তার মধ্যে মেয়ের সংখ্যাই বেশি, ছেলের সংখ্যা একটাই আছে। তো যাই হোক, ওরাও এদিকে অনেক এনজয় করছিল। সেই সময় আমি আমার ননদকে কানাডায় ফোন দিয়ে ওদের সাথে কথা বলিয়ে দিয়েছি। ওর ঘুম ভাঙিয়ে ওকে ঘুম থেকে
তুলে বলেছি, নাও তোমার ভাস্তা ভাস্তিদের সাথে কথা বলো। এখানে আমার যা, এই পাশে আমার এক যা খেতে বসেছে, ওই পাশে আমার একজন দেবর আছে, আর ওইদিকে আমার হাজব্যান্ড আছে, ওই পাশে আমার আরেক দেবর আছে, আর এইদিকে আছে আমার আরেকজন যা, এই যে নতুন বাবুর আম্মু, আমার সবচেয়ে ছোট যা। আমি দেশে আসা 7 দিন পরেই ওর বিয়ের অনুষ্ঠানটা হয়েছে। তো ওই পর্যন্ত ছিল আমার গতকালকের প্রোগ্রাম, যেটুকু ক্লিপ পেরেছি রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে সকাল 9টার থেকে এই ক্লিপগুলো আমি শুরু করেছি। গতকালকে সব কিছু ধুয়ে আমি আসলে শুকাতে দিয়ে রেখেছিলাম। এখন সেগুলো সব পরিষ্কার করে জায়গায় জায়গায় রাখবার পালা। ভাবলাম এই অংশটায়ও না হয় আপনাদের সাথে গল্প করতে করতে এই কাজগুলো শেষ করি। আসলে মেহমানদারি করে রান্নাবান্না করে খাওয়ানো খুব সহজ, কিন্তু পরের অংশটা যে বাকি লেফট ওভার খাবারটা গুছিয়ে রাখা, এই যে জিনিসগুলো বের হলো সেগুলোকে ধুয়ে জায়গা মতন গুছিয়ে রাখা, একদম বক্সে বক্সে সব কিছু রেডি করে রাখা, এই অংশটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। ভাবলাম এই ঝামেলার অংশটা না হয় আপনাদেরকে সাথে নিয়েই করতে থাকি। গল্পের ছলে কাজ করতে থাকলে আর অতটা বোরিংও লাগবে না, কষ্টও লাগবে না। তো এগুলো মুছতে মুছতে আপনাদের সাথে আরেকটা বিষয়ে একটু কথা বলি। এই পৃথিবীতে আমি কাদেরকে সবচেয়ে বেশি এড়িয়ে চলি জানেন? যাদের অনেক বেশি অহংকার, যারা অনেক অর্থের মালিক এবং যারা শো অফ করে তাদের। এর পিছনে আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, আর সেটা হলো আমি কোনো প্রতিযোগিতায় নিজেকে জড়াতে চাই না। আমার ভালো লাগে না ওর এটা আছে বলে আমারও সেটাই থাকতে হবে, কিংবা ও এটা পেরেছে বলে আমাকেও সেটাই করতে হবে। আমি নিজের শান্তি, নিজের ভালো লাগাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। প্রতিযোগিতায় ছুটে চলার মন মানসিকতা আমার খুবই কম। নিজের শান্তির পিছনে ছুটে চলার মেন্টালিটিটাই আমি সব সময় লালন করি। আমার কাছে আমি নিজেই আমার নিজের প্রতিযোগী। আমি আগের কাজে কতটুকু সাকসেসফুল হয়েছি, এই কাজে কতটুকু সাকসেসফুল হব, সেই চিন্তাতেই আমি নিজেকে নিজে ব্যস্ত রাখি। এই জীবনে, এই ছোট্ট একটা জীবনে আমি অনেক রকম কাজ করেছি। একটা সময় ছিল যখন আমি গ্রামীণফোন কিংবা টেলিটকের মতন হাই লেভেলের এই প্রোফাইল জবগুলোতে চাকরি করে এসেছি। তারপর একটা সময় ছিল যেখানে আমি একাধারে 21টা স্টুডেন্ট পড়িয়েছি এবং সেখান থেকে অনেক সাকসেসফুলি আমার হাজব্যান্ডের হাত ধরে বিদেশে চলে গিয়েছি। তারপরও একটা সময় এসেছে যেখানে বিদেশে গিয়ে আমি আমার নিজের দেশের খাবারকে ইন্ট্রোডিউস করেছি এবং রাজার কাছ থেকে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড নিয়ে নিজের দেশে ফিরেছি। ভুটানে যতগুলো রেমিটেন্স যোদ্ধা আছে তার মধ্যে আমি একমাত্র মহিলা রেমিটেন্স যোদ্ধা যে আমার কারেন্সিতে কয়েক লাখ টাকা নিয়ে ব্যাক করার মতন সফল গল্প আমার ঝুড়িতে আছে। এইসব গল্প আপনাদেরকে সেভাবে বলা হয় না বলে হয়তো আপনারা জানেন না। আমি একা উঠতে পছন্দ করি না, আবার দলের সাথে খুঁটে খুঁটে চলতেও পছন্দ করি না। আমার প্রত্যেকটা কাজই আমার জন্য চ্যালেঞ্জ। কতটুকু সাকসেসফুলি আমি কর্পোরেট জব করেছি, তার থেকেও কতটুকু সাকসেসফুলি আমি টিচার ছিলাম, এবং তার থেকেও কতটুকু সাকসেসফুলি আমি আমার কুকিং সেক্টরকে কাজে লাগিয়েছি, এবং এখন তার থেকেও কতটুকু সাকসেসফুলি আমার বিজনেসকে দাঁড় করাতে পারবো, এগুলোই আমার সাথে করা আমার নিজস্ব চ্যালেঞ্জ। মানুষের দেয়া চ্যালেঞ্জ একসেপ্ট করার মতন ফালতু সময় আমার নেই, কিংবা মানুষকে অনুকরণ করে সেগুলো নিয়ে বসে বসে গল্প করার, গসিপ করার মতন সময়ও আমার নেই। আমি ব্যস্ত আমার নিজেকে আপডেটেড রাখতে। আমি ব্যস্ত আমার নিজের শান্তি খুঁজে পেতে। আমি ব্যস্ত আমার আশেপাশের যে ভালোবাসার মানুষরা দীর্ঘদিন ধরে আমার পাশে আমাকে আঁকড়ে ধরে রেখেছেন, তাদেরকে সম্মান করতে। জানেন, বর্তমান যুগে সম্পর্কগুলো হাইব্রিড সম্পর্ক। এই আপনার কাছে আসবে স্বার্থের জন্য, স্বার্থ শেষ আপনাকে ভুলে চলে যাবে। এইসব হাইব্রিড সম্পর্ককে আমি খুব বেশি একটা প্রায়োরিটি দেই না। সম্মানের জায়গা থেকে তাদের জন্য অবশ্যই সম্মান রাখি, তাদের জন্য দোয়া থাকে, তাদের জন্য শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে। কিন্তু স্বার্থ সেখানে চলে আসলে ওখান থেকে আমি 100 হাত দূরে পিছিয়ে চলে আসি। এগিয়ে যেতে হলে নিজের সাথে নিজে ফাইট করে এগোবো। অন্যকে অনুকরণ করে এগোতে হবে এরকম কোনো কথা নেই। আমার হাতে যে চামচগুলো দেখছেন এগুলো রূপার চামচ। এটা ভুটান থেকে আমি এনেছি। ভুটানে এই চামচগুলো ব্যবহার করা হয়।
আমাদের ধর্মে রূপার কোনো পাত্রে খাবারের বিষয়টা সেভাবে অ্যালাউ করা নেই বলে আমি ওই চামচটা ব্যবহার করি না। আর এই যে যে চামচটা মাত্র দেখালাম সেটা ব্যাংকক থেকে নেয়া। ওটা আসলে একটা সেটের সাথে আনা। এই যে এটা, এটার সাথে ওই চামচটা আমি ব্যাংকক থেকে নিয়েছি। তো আমার এই জিনিসটা না ভীষণ পছন্দের। তো আমি এটা যখন কিনি তখনই মাথায় ছিল যে এটার সাথে একটা মিলিয়ে আমি স্পুন নিব। আর এই যে আমার হাতে এখন যে বড় ডিশটা দেখছেন এটা কিন্তু আমার বিয়েতে উপহার পাওয়া। আমার সত্যিই ভালো লাগে যখন দেখি আমার বিয়ের জিনিসগুলো আমার কাছে এখনো রয়ে গেছে। সেগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, আমার জিনিসগুলো সব পরিষ্কার করে জায়গায়, জায়গায় আমি রেখে এসেছি। ক্যাবিনেটে তুলে ফেলেছি। এখন এই যে খাবার টেবিলটার উপর থেকে তো আমি সবকিছু সরিয়ে ফেলেছিলাম। খাবার টেবিলটাকে খুব ভালো করে ক্লিন করে তারপর এটার উপরে আবারও যে মেটগুলো দেয়া ছিল, যে টেবিল ক্লথ, যে ট্রান্সপারেন্ট ক্লথ দেয়া ছিল সেগুলোকে এখন আবার বিছিয়ে দিব। বেশ কয়েকদিন মার্বেল পাথরের এই টেবিলটাকে আমি সুন্দর করে সাজিয়ে মেহমানদারি করলাম। যখন এটার উপরে কোনো কিছু থাকে না সেটা দেখতে আমার খুব ভালো লাগে। দেশে আসার পর যখন সব ফার্নিচারগুলো কিনছিলাম, তখন হঠাৎ করে গুলশানে এই খাবার টেবিলটা আমার চোখে পড়ে যায়। তো গুলশান ২ এ আমি, আমার ছোট ভাই, আমার বোন, আমরা সবাই মিলে ঘুরছিলাম। আর এই টেবিলটা যখন চোখে পড়ল, আমরা সবাই একসাথে ডিসিশন নিয়েছিলাম যে এটাই নিবো। তো অনেকদিন পর নিজের শখের একটা জিনিস নিয়েছি। সত্যি খুব ভালো লাগছিল। খাবার টেবিলে এই নেটটা বিছাতে এসে দেখি ওমা! কি ময়লা হয়ে গেছে। আবারও এটা ধোয়ার সময় হয়ে গেছে। কিন্তু আজকে আপাতত এটা এখন বিছিয়েই দিব। তা না হলে একদম শুধু খালি রাখলে সমস্যা। ইউনি বারবার খাবার টেবিলের উপরে এসে ডিস্টার্ব করে। আমি আবারও সেই আগের যে ডাইনিং টেবিলের উপরে রাখা নেটের যে ডাইনিং টেবিল ক্লথটা আছে সেটা দিয়েছি এবং ট্রান্সপারেন্ট ক্লথটা দিয়ে টেবিলটা আগের মতন করে গুছিয়ে নিচ্ছি। তবে এই সব কিছু আবার একটু ভালো করে ধুতে হবে। রোজার আগে আমার অনেকগুলো কাজ আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আমার ২ টো ফ্রিজ পরিষ্কার করা। তারপর আরও ইম্পর্ট্যান্ট কিছু কাজ আছে সেগুলোও শেষ করতে হবে। কিছু সবজি যেগুলো এখন শেষ হয়ে যাচ্ছে মৌসুম, কিন্তু প্রাইসটা একটু হাতের নাগালে আছে, এমন কিছু সবজি আমি ফ্রোজেন করে রাখবো। সেই সাথে রোজার ইফতারের কিছু আইটেম ফ্রোজেন করব, এরকম চিন্তাভাবনাও আছে। আসলে অনেক কিছুই করার ইচ্ছা আছে। দেখা যাক সময় সুযোগ অনুযায়ী কতটুকু করা যায়। এটা আমি দারাজ থেকে নিয়েছি আমার প্রোডাক্ট শো করব সেজন্য। তো ভাবলাম প্রোডাক্ট শো করার আগে একটু এক ঝলক সাজিয়ে দেখি কেমন হয় জিনিসটা। আজকে এই গোল রাউন্ড মেটটার উপরে আইকিয়া থেকে নেয়া প্রত্যেকটা জিনিস দিয়ে আমি এই জায়গাটাকে সাজাবো। আমার এখানে যা যা দেখছেন সব আইকিয়া থেকে নেয়া। আর এই আইকিয়ার যতগুলো প্রোডাক্ট আমি সেই সময় যেতাম, ভুটানে যেতাম, দেখতাম, সবগুলোই আমার কিনতে ইচ্ছে করতো। এর মধ্যে কিছু আছে আমার নিজের কেনা, কিছু আছে গিফট পাওয়া। তো আমার খুব বেশি ভালো লাগছে আজকে এই অংশটা সাজাতে। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আসলে বেশ কিছুদিন টানা মেহমানদারি নিয়ে ভীষণ টায়ার্ড হয়েছিলাম। আপনাদের কারো ভিডিও সেভাবে মনোযোগ দিয়ে দেখা হয়নি। ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত হয়ে যাব আপনাদের সাথে। আজকে এই পর্যায় থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে গেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।